একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এবং এই অধ্যায়ের উপরে তোমাদের দুটি ক্লাস নেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘমেয়াদী অর্থায়ন এর আরও মোটামুটি আরও কিছু থিওরি রয়েছে, তো সেগুলো কিন্তু আমরা যখন অঙ্ক করব, আরও বিভিন্ন প্রবলেম সলভ করব, তখন সেগুলো আমরা অঙ্কের প্রয়োজনে সেগুলো আলোচনা করে নেব। আজকে থেকে আমরা গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগে জানো যে আমরা এর আগে অর্থের সময় মূল্য এই অধ্যায়টি নিয়ে এই অধ্যায়ের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে। তো আজকে আমাদের এই দীর্ঘমেয়াদী অর্থায়নের উপরে যে অঙ্কগুলো করব, দেখবা যে আগের যে অর্থের সময় মূল্যর বিভিন্ন সূত্র আমরা শিখেছি সেইগুলো কিন্তু এখানে ঘুরে ফিরে আসবে। মানে সেই সূত্রগুলোই তোমরা এখানে ভিন্ন আঙ্গিকে অথবা অন্য রূপে পাবে। আমাদের এই যে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, এই যে এর একটি বৈশিষ্ট্য হচ্ছে, দেখবা যে তোমরা যখন অন্য চ্যাপ্টার অঙ্কগুলো করবে, তখন দেখবে যে আগেই যে আমরা যে অঙ্কগুলো করেছি সেই জিনিসগুলো কিন্তু আবার কাজে লাগছে। যেমন আমরা যখন মূলধন ব্যয় করব অথবা অন্যান্য চ্যাপ্টারগুলো করব, তখন দেখবে যে আগের সব চ্যাপ্টারের সূত্রগুলো তোমাদের লাগছে। সুতরাং কোনো একটা চ্যাপ্টার কিন্তু আমরা যদি মনে করি যে না, এটা একটু কম স্টাডি করলেও হবে, অন্যগুলো ভালো স্টাডি করবো, তাহলে কিন্তু তোমরা ঝামেলায় পড়ে যাবে। যেমন ক্যাপিটাল বাজেটিংয়ে দেখবে যে আগে সবগুলো সূত্র তোমাদের কাজে লাগছে। সুতরাং কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে ভালো করে বুঝতে হবে। আজকেই তোমরা দেখবা যে আগে যারা অর্থের সময় মূল্য এই জিনিসগুলো ভালো করে বুঝেছো, তাদের কিন্তু আজকে আমার যেই দীর্ঘমেয়াদী অর্থায়ন এর অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। মোটামুটি আগের অঙ্কগুলোই দেখবা যে ভিন্ন আঙ্গিকে আর কি। তো তোমাদেরকে আমি অনুরোধ করব, যারা অর্থের সময় মূল্য আমার কোনো ক্লাস যদি মিস করে থাকো, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে সেই ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং অর্থের সময় মূল্য যারা হয়তো একটু কম পড়েছো, তারা বইয়ের বিভিন্ন উদাহরণের অঙ্কগুলো আছে, তারপর থিওরিগুলো আছে, সেগুলো যদি তোমরা বাসায় পড়ো, তাহলে আমার মনে হয় যে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এরপরে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো জিনিস তোমরা বুঝতে না পারো, তাহলে কিন্তু আমাকে যদি জানাও তোমরা, তাহলে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই এখানে গুরুত্বপূর্ণ। এমন না যে, যেমন ধরো তুমি হয়তো ভাবতে পারো যে আমাকে তো একবারে 100 অ্যান্সার না করলেও তো আমি লেটার পাচ্ছি, তা কিন্তু না। তোমার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার রিলেটেড। যেহেতু আমাদের একটা চ্যাপ্টারের সাথে রিলেটেড, সুতরাং কোনো একটি চ্যাপ্টার যদি আমরা কম পড়ি, তাহলে কিন্তু অন্য অধ্যায়ে আমাদের ভালো করা কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, চলো আজকে আমি আগেই বলেছি যে আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, এবং আমাদের যে কিছু থিওরি বাকি আছে সেগুলো কিন্তু আমরা যখন বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব, তার সাথে সাথে আমাদের যে বাকি থিওরিগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। আমি স্লাইডটা চালু করছি। একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরো তোমরা। আমি আমার ছবিটা একটু ছোট করে এক সাইডে নিয়ে যাচ্ছি, যাতে তোমাদের স্লাইডটা দেখতে সুবিধা হয়।
বন্ধুরা, বরাবরের মতো আগে আমি আমার পরিচয়টি আবারও দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। এবং তোমরা আগেই জেনেছো যে আজকে অধ্যায়ের নাম দীর্ঘমেয়াদী অর্থায়ন, এবং এই অধ্যায়ের উপর আজকে আমার তৃতীয় ক্লাস। বন্ধুরা, তোমরা জানো যে এর আগে আমরা থিওরিতে বিভিন্ন বন্ড সম্পর্কে জেনেছি। বিভিন্ন বন্ডের কার্যবলী, বন্ড আমাদের কি কাজে লাগে, বন্ডের সুবিধা অসুবিধা, এগুলো আমরা জেনেছি। আজকে আমরা দেখব যে পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য নির্ণয়। আসলে পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য কীভাবে নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমি একটু আগের চ্যাপ্টারটায় চলে যাব, যেটা হচ্ছে অর্থের সময় মূল্য। সেখানে দেখো, আমরা যদি কোনো একটি কিস্তির মান নির্ণয় করতে চাই, যেমন ধরো তুমি একটি ব্যাংক থেকে 5,000 টাকা আগামী 5 বছর পাবে। সেক্ষেত্রে এই যে 5,000 টাকা পাবে 5 বছর, তার বর্তমান মূল্য কত, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে গেলে আমরা কি করেছিলাম বন্ধুরা? প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n ভাগ r। এই সূত্র দিয়ে কিন্তু আমরা নির্ণয় করেছি। অর্থাৎ কোনো একটি যদি আমরা অ্যানুইটি, অর্থাৎ কোনো একটি বৃত্তি যদি আমরা পাই, বার্ষিক বৃত্তি বলো অথবা অন্য কোনো বৃত্তি যদি আমরা পাই, তাহলে কিন্তু এই সূত্র দিয়ে আমরা কি করেছি, এই সূত্র দিয়ে আমরা ওই যে বৃত্তিগুলো পাবো, সেই বৃত্তির টোটাল বর্তমানে মূল্য কত, অর্থাৎ আগামী 5 বছর 5,000 টাকা করে যদি 5 বছর পাই, 25,000 টাকা যদি আমি পাই, সেই 25,000 টাকা আজকে কত টাকা পেলে তার সমান হবে, সমমূল্য হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা করেছি। তো এখন দেখো বন্ধুরা, যে আমরা যে ঋণপত্র অথবা বন্ড, সেটা কি, তুমি একটা বন্ড ক্রয় করলে, তাহলে এই বন্ড ক্রয় করলে তোমার সুবিধা কি, তুমি কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি একটি ইন্টারেস্ট পাচ্ছ। ঠিক যেরকম অ্যানুইটির ক্ষেত্রে যেরকম আমরা একটি বৃত্তি পাচ্ছি নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রতি মাসে অথবা প্রতি বছরে, এই বন্ডেরও কিন্তু একই রকম। অর্থাৎ তুমি যদি একটা বন্ড ক্রয় করো, তাহলে কিন্তু তুমি প্রতি বছর একটি ইন্টারেস্ট পাচ্ছ। এখন তাহলে দেখো, ফাংশন কিন্তু একই। অর্থাৎ বন্ডের মূল্য নির্ণয় করতে হলে ঠিক তাহলে কিন্তু এই সূত্র দিয়ে নির্ণয় করা যাচ্ছে। তো যেহেতু আমাদের বন্ডের, সেহেতু আমাদের সূত্র এটাই, কিন্তু প্রকাশভঙ্গিটা থাকবে একটু অন্যরকম। আরেকটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা, বন্ডের ক্ষেত্রে কিন্তু তুমি বন্ড ক্রয় করলে, বন্ড ক্রয় করার পরে তুমি কি পাচ্ছ, ইন্টারেস্ট পাচ্ছ, এবং মেয়াদ পূর্তিতে কিন্তু বন্ডের টাকাটা ফেরত পাচ্ছ। ঠিক আছে, তাহলে একটা বন্ডের মূল্য যদি নির্ণয় করতে চাও, তাহলে তুমি যে ইন্টারেস্টগুলো পাচ্ছ, সেই ইন্টারেস্টের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে, এবং মেয়াদ পূর্তিতে তুমি যে বন্ডের মূল্যটা পাবে তার প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ ধরো তুমি 1 লক্ষ টাকা দিয়ে একটি বন্ড কিনলে, তাহলে 5 বছর পরে সেটা মেয়াদ পূর্তি হবে, অর্থাৎ 5 বছর পর তুমি আবার 1 লক্ষ টাকা ফেরত পাবে। এই যে 5 বছর পর 1 লক্ষ টাকা ফেরত পাচ্ছ, তার বর্তমান মূল্য কত, এই দুটো যদি আমরা নির্ণয় করি, তাহলে কিন্তু বন্ডের মূল্য নির্ণয় করা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার এই সূত্রটা মনে করাই দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের যখন আমরা টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলো করেছি, তখন আমরা যে কোনো একটি অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করেছি। সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটি ছিল প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস r টু দি পাওয়ার n ভাগ r। বন্ধুরা, তোমরা দেখো, অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি সূত্র জানতাম, যে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1 প্লাস r টু দি পাওয়ার n। অর্থাৎ তুমি যদি 2 বছর পর 10,000 টাকা পাও, তার বর্তমান মূল্য কত, সেটা আমরা কিভাবে শিখেছি, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1 প্লাস r টু দি পাওয়ার n। অর্থাৎ 10,000 টাকা যদি তুমি পাও 2 বছর পরে, সেটার বর্তমান মূল্য নির্ণয় করতে বলে 10,000 টাকা পাবে ভবিষ্যতে 2 বছর পরে, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে 10,000 টাকাকে আমরা 1 প্লাস আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হয়তো 8% হতে পারে, 10% হতে পারে, যেটা আমাদের থাকে সেটা, এবং 2 বছর পরে যদি পাও, তাহলে n ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স। এটা দিয়ে যদি আমরা বের করি, তাহলে কিন্তু আমরা যে প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করতে পারছি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানির সূত্রগুলো আমি তোমাদেরকে একটু জাস্ট মনে করিয়ে দিলাম। আমি জানি যে তোমরা এগুলো শিখেছো, এগুলো পারো, সবাই পারো, তারপরে একটু মনে করিয়ে দিলাম, যেহেতু আজকে যে অঙ্কগুলো আমরা করব তার সাথে তার খুব ভালো মিল আছে। আচ্ছা, তাহলে এখন দেখো স্যার, আমরা কি দেখব,
আমরা দেখব যে পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য নির্ণয়। তাহলে পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য নির্ণয় হচ্ছে ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ভাগ কেডি প্লাস ম্যাচিউরড ভ্যালু এমভি ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। এখন তোমাদের হয়তো মনে হচ্ছে যে স্যার কি বললো, স্যার বললো টাইম ভ্যালু অফ মানির সাথে এই সূত্রের মিল আছে, আসলে কোনো মিল খুঁজে পাচ্ছি না। মনে হতে পারে যেহেতু আমি বললাম যে দুইটা জিনিস একই, প্রকাশভঙ্গি আলাদা, তো আমি তোমাদেরকে একবারে পাশাপাশি দেখাবো দুটা সূত্রই, তাহলে আশা করি তখন আরেকটু ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। এটা আসলে আমাদের বন্ডের মূল্য নির্ণয়, অর্থাৎ এটা কি করি আমরা, এইখানে দেখো এইখানে হচ্ছে আমরা যে ইন্টারেস্টটা পাবো সেই ইন্টারেস্টের মূল্যটা নির্ণয় করছে বর্তমান মূল্য, ইন্টারেস্টের কত। যেমন ধরো তুমি একটি বন্ড ক্রয় করলে, সেই বন্ড থেকে তুমি নির্দিষ্ট হারে একটি ইন্টারেস্ট পাবে, সেই ইন্টারেস্টের মূল্যটা কত, তাহলে ইন্টারেস্ট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ভাগ কেডি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, বন্ড ক্রয় করলে কিন্তু তুমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্টারেস্ট পাচ্ছ, এবং যখন এই নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যায় তখন কিন্তু তুমি বন্ডের টাকাটা আবার ফেরত পাচ্ছ। তুমি 1 লক্ষ টাকা দিয়ে বন্ড কিনলে, তাহলে নির্দিষ্ট হারে 1 লক্ষ টাকার উপর ধরো 10% হারে ইন্টারেস্ট পাচ্ছ। এখন যখন মেয়াদ পূর্তি হবে তখন কিন্তু এই 1 লক্ষ টাকায় তুমি ফেরত পাবে। তাহলে সেই 1 লক্ষ টাকার মূল্য নির্ণয় করতে হবে। তাহলে 1 লক্ষ টাকার মূল্য নির্ণয় করতে হলে আমরা জানি যে তোমরা শিখেছিলে যে তুমি যদি 5 বছর পর 1 লক্ষ টাকা পাও, তার বর্তমান মূল্য কত, সেটি কি শিখেছিলে, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন বন্ধুরা এখানে ফিউচার ভ্যালুর জায়গায় আমরা লিখলাম ম্যাচিউরড ভ্যালু 1 প্লাস কেডি, অর্থাৎ তোমার ইন্টারেস্ট রেট এবং নাম্বার অফ ইয়ার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দুটো সূত্র পাশাপাশি দেখাবো, তাহলে কি হবে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে একই জিনিস যে আমরা অন্য রূপে দেখছি সেটা দেখতে পারবে। এইখানে দেখো যে উপরের সূত্রটা আমরা টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে করে এসেছি, আর আজকে যেটা দেখছি সেটা হচ্ছে পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য নির্ণয়। আচ্ছা, টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে দেখো, যদি কোনো একটি আমরা অ্যানুইটি পাই, অর্থাৎ বৃত্তি পাই 5 বছর 10 বছর নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে তার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করেছি কিভাবে, অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার এন ভাগ আর। এবং তুমি যদি 1 লক্ষ টাকার 5 বছর পরে পাবে অথবা 2 বছর পরে পাবে, তার বর্তমান মূল্য কত সেটি নির্ণয় করতে হলে কি করেছি আমরা, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন দেখো এই সূত্র এবং এই সূত্রটা দেখো, নিচেরটা দেখো, এইখানে প্রেজেন্ট ভ্যালু আর এখানে আমরা লিখলাম ভিবি, ভ্যালু অফ বন্ড, অর্থাৎ বন্ডের মূল্য। এখানে হচ্ছে অ্যানুইটি পেতে বার্ষিক বৃত্তি, আর এখানে তুমি পাচ্ছ ইন্টারেস্ট, তাহলে আই। দেখো এখানে অ্যানুইটি লিখেছে, এখানে লিখলাম আই দিয়ে প্রকাশ করলাম। দেখো সূত্রের 1, এখানেও সূত্রের 1ই আছে, মাইনাস, এখানেও মাইনাস, তারপর দেখো এখানে 1 উপরে, এখানে 1 ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এখানে 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ভাগ আর ভাগ কেডি। আর ফিউচার ভ্যালু এখানে হচ্ছে ম্যাচিউরড ভ্যালু 1 আর এর জায়গায় লিখলাম আমরা কেডি টু দি পাওয়ার এন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আগে যে আমরা সূত্রটা শিখেছিলাম সেই সূত্রটাই আমরা এখানে লিখছি ভিন্ন রূপে। এবং এইখানে কিন্তু যে দেখো এখানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সাথে আমরা আবার এই জিনিসটা যোগ করলাম কেন, আমি আবারও বলে দিচ্ছি, একটু আগেও আমি বলেছি, আবার বলছি, দেখ শোনো। বন্ডের ক্ষেত্রে দেখো, বন্ডের ক্ষেত্রে আমাদের কি হয়, বন্ড হচ্ছে যে তুমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্টারেস্ট পাবে। তাহলে বন্ডের মূল্য নির্ণয় করতে হলে এই যে নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্টারেস্ট পাবে তার মূল্য কত, তার প্রেজেন্ট ভ্যালু কত, সেটা আমাদের জানা দরকার। তাহলে এই যে আমাদের দেখছো ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ভাগ কেডি, এটি দিয়ে আমাদের যে তুমি যে ইন্টারেস্টটা পাচ্ছ তার বর্তমান মূল্য নির্ণয় করা যাবে। এখন তুমি তো মেয়াদ শেষে আবার বন্ডের মূল্য টোটাল টাকাটা ফেরত পাবে, অর্থাৎ যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন এই বন্ড তুমি যার কাছ থেকে কিনেছো সে আবার তোমার মূল্যটা পরিশোধ করবে। সেক্ষেত্রে কি, হয়তো তুমি 1 লক্ষ টাকা দিয়ে বন্ডটা কিনেছিলে, তাহলে মেয়াদ শেষে তুমি কিন্তু আবার 1 লক্ষ টাকা পাচ্ছ। ধরো তুমি 5 বছর পরে 1 লক্ষ টাকা পাবে, তাহলে কিন্তু ইন্টারেস্ট পাচ্ছ, 5 বছর পরে আবার 1 লক্ষ টাকা পাচ্ছ। তাহলে এই যে 5 বছর পরে 1 লক্ষ টাকা পাচ্ছ তার বর্তমান মূল্য কত সেটিও আমাদের নির্ণয় করতে হবে।
অর্থাৎ ইন্টারেস্ট এবং বন্ডের মূল্য এই দুটা মিলেই কিন্তু টোটাল বন্ডের মূল্যটা দাঁড়াবে। অর্থাৎ কোনো একটা বন্ড কিনলে তুমি যে ইন্টারেস্টটা পাবে তার বর্তমান মূল্য নির্ণয় করবো, এবং আমরা যে 5 বছর পরে আবার অথবা 2 বছর পরে অথবা নির্দিষ্ট সময় পরে বন্ডের মূল্যটা ফেরত পাবো সেইটার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। যেমন ধরো তুমি 1 লক্ষ টাকা দিয়ে বন্ড কিনলে, এখন 5 বছর পরে 5 বছর ধরে তুমি ইন্টারেস্ট পাবে, আবার 5 বছর পরে আবার 1 লক্ষ টাকাও পাবে। তাহলে 1 লক্ষ টাকা কিন্তু 5 বছর পরে পাচ্ছ। তাহলে আজকের 1 লক্ষ টাকা 5 বছর পরের 1 লক্ষ টাকা কিন্তু এক সমান নয়। তাহলে 5 বছর পরে যে 1 লক্ষ টাকা পাচ্ছ তার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই সূত্র ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি টু দি পাওয়ার n, অর্থাৎ এই সূত্রের দুটি ভাগ। একটি জিনিস আমাদের কি নির্ণয় করছে, সেটি হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট রেট আছে তার বর্তমান মূল্য নির্ণয় করছে, এবং বন্ডের যে মূল্য অর্থাৎ তুমি যেই টাকা দিয়ে বন্ডটা কিনলে তারও বর্তমান মূল্য নির্ণয় করছে। এই দুটি মিলিতই হচ্ছে বন্ডের মূল্য। শিক্ষার্থী বন্ধুরা, আমি হয়তো তোমাদের কিছুটা বুঝাতে পেরেছি। আমি যখন আরও অঙ্ক করব তখন হয়তো আরও তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আসলে আমাদের এই সূত্রটা কাজ করছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তাহলে দেখব যে আসলে কিভাবে আমরা এই আমাদের সূত্র কাজ করছে। এবং তার আগে কিন্তু আমরা আরও কয়েকটা সূত্র দেখে নিব। চলো আরও কয়েকটা সূত্র আমরা দেখি যে আরও কি কি আমাদের সমস্যা থাকতে পারে এবং যে সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু তোমরা দেখেছো যে আমরা যখন টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলো করেছি সেখানে বার্ষিকের যে বিভিন্ন বার্ষিক, অর্ধবার্ষিক, তারপর পাক্ষিক, এই ধরনের সমস্যাগুলো ছিল। সেক্ষেত্রে আমরা কি করেছি, যদি বছরে একবার ইন্টারেস্ট প্রদান করা হয় তাহলে কিন্তু আমাদের খুব সহজে আমরা করতে পেরেছি। কিন্তু অর্ধবার্ষিকীর ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা কি করতাম, আমরা আর কে 2 দিয়ে ভাগ দিতাম, তাই না? আর এবং যে এন এর সাথে 2 গুণ করতাম। তো এইখানে ঠিক একই রকম অর্ধবার্ষিকী সুদের ক্ষেত্রে পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য নির্ণয়। তাহলে দেখো আমাদের অর্ধবার্ষিকীর ক্ষেত্রে কি হবে, আমাদের ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ দিব এবং এনকে 2 দিয়ে গুণ দিব। এখানে কিন্তু 1কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, এটা আসলে ভুল হয়ে গেছে, এটা তোমরা একটু ঠিক করে নিও। তাহলে অর্ধবার্ষিকীর ক্ষেত্রে আমাদের কি হবে, অর্ধবার্ষিকীর ক্ষেত্রে আমাদের ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ দিব এবং নাম্বার অফ ইয়ারকে 2 দিয়ে গুণ দিব। যদি আমাদের যে ত্রৈমাসিক হয় তাহলে কি হবে সেটা তোমরা বুঝতে পারছো। আবার যদি প্রতি মাসে হয় তাহলে কি হবে সেটাও তোমরা বুঝতে পারছো। 2 এর জায়গায় আমরা 12 দিয়ে ভাগ দিব, এনকে 12 দিয়ে গুণ দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সমস্যা আসলে আশা করি তোমরা সমাধান করতে পারবে। এখন চলো আমরা একটু সামনের দিকে দেখি। অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি, এটি কিন্তু অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি আমরা টাইম ভ্যালু অফ মানির যেই থিওরিটা ওইটা এখানে নিয়ে আসছি, কারণ এই ধরনের আমাদের কিছু টপিকস আছে এখানে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেসব বৃত্তির মেয়াদ অসীম তাকে চিরস্থায়ী বৃত্তি বলা হয়, এবং এই ধরনের যেই বৃত্তি তার মূল্য আমরা নির্ণয় করতাম প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটিকে ইন্টারেস্ট দিয়ে ভাগ দিতাম। এখন দেখো আমাদের যে চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয় করো, তাহলে চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয় করতে হলে ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ভাগ কেডি, অর্থাৎ আমরা যে ইন্টারেস্টটা পাচ্ছি তাকে সুদের হার দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমি দুইটা সূত্র তোমাদেরকে পাশাপাশি দেখাবো যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। চলো আমরা সূত্র দুটো পাশাপাশি দেখি। চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র দেখলাম, ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ভাগ ক্যাডি। আচ্ছা, এখন অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি যেটা আমরা দেখেছিলাম টাইম ভ্যালু অফ মানিতে, সেটি আমরা দেখেছিলাম কি প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ভাগ আই, অর্থাৎ অ্যানুইটিকে আমরা ইন্টারেস্ট দিয়ে ভাগ দিলে অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্যটা আমরা নির্ণয় করতে পারতাম। এখন চিরস্থায়ী বন্ডের মূল্য আমরা নির্ণয় করতে গেলে কি দেখব, চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু আই ভাগ কেডি, অর্থাৎ এখানে যেটা অ্যানুইটি ছিল সেটা হচ্ছে ইন্টারেস্ট, এবং এখানে হচ্ছে আইকে রেট অফ ইন্টারেস্ট দিয়ে প্রকাশ করেছি, আর এখানে ইন্টারেস্টটা আমরা কেডি দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা, এখন আমরা দেখব জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয়।
দেখো জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় হচ্ছে ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু ম্যাচুরিড ভ্যালু ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার n। এটা কিন্তু আমরা যে প্রথমে যে সূত্রটা দেখেছিলাম তার শেষের অংশটা। আচ্ছা সূত্রটা আবার দেখে আসি, চলো আমরা প্রথমে চলে যাই একবারে। প্রথমে যে সূত্রটা দেখেছিলাম সেইটা দেখলে আশা করি তোমাদের একটু সুবিধা হবে। দেখো পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য নির্ণয় কি দেখেছিলাম আমরা, ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু I ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার n ভাগ কেডি প্লাস ম্যাচুরিড ভ্যালু 1 প্লাস কেডি টু দি পাওয়ার n। এখন শিক্ষার্থী বন্ধুরা যে এটা যে হচ্ছে পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য নির্ণয়, কিন্তু জিরো কুপন যদি বন্ড হয় তাহলে কিন্তু এই যে সূত্রের প্রথম অংশটা বাদ যাবে, শুধু শেষের অংশটা হবে। কেন হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। জিরো কুপন বন্ড সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি। জিরো কুপন বন্ডে কিন্তু আমাদের ইন্টারেস্ট থাকে না কোনো, অর্থাৎ জিরো কুপন বন্ডটা হচ্ছে কোনো ইন্টারেস্ট দেয় না, এটি অবহারে বিক্রি করে এবং মেয়াদ পূর্তিতে কিন্তু তুমি বন্ডের যে অভিহিত মূল্য অর্থাৎ ফেস ভ্যালুটা ফেরত পাচ্ছ। যেহেতু ইন্টারেস্ট দেয় না, দেখো এই যে আমাদের সূত্রে এই অংশটা কিন্তু ইন্টারেস্টের ক্যালকুলেশন করে, অর্থাৎ ইন্টারেস্টের বর্তমান মূল্য 5 বছর 10 বছর 20 বছর তুমি যে ইন্টারেস্টটা পাবে তার মূল্যটা কত। কিন্তু জিরো কুপন বন্ড তো কোনো ইন্টারেস্টই দিবে না, যেহেতু ইন্টারেস্ট দিচ্ছে না তাহলে আমাদের এই ফাংশনটা নেই। শুধু বন্ডের যে ফেস ভ্যালু, ধরো তুমি বন্ড কিনেছো 1000 টাকা দিয়ে, তার মূল্য কত 5 বছর পরে সেইটা নির্ণয় করবে। সুতরাং সেইটা আমাদের সূত্রের শেষের অংশটা নির্ণয় করে, তাহলে আমাদের জিরো কুপন বন্ডের ক্ষেত্রে শুধু সূত্রের শেষের অংশটা হবে। যদি তোমরা একটু ভালো করে বুঝে করো তাহলে আসলে সূত্র মুখস্থ করতে হয় না, এমনিতেই তোমরা পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জিরো কুপন বন্ডে কেন আমরা শুধু ম্যাচুরড ভ্যালু 1 প্লাস কেডি টু দি পাওয়ার n দিই। আমি আবার চলে যাচ্ছি জিরো কুপন বন্ডে। এই যে জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয়, অর্থাৎ জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করতে হলে আমাদের ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু ম্যাচুরিড ভ্যালু 1 প্লাস কেডি টু দি পাওয়ার n। সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের আমি সূত্র দেখাচ্ছি, তার মানে এই না যে তোমরা সূত্র মুখস্থ করবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা কোনো একটা সূত্র মুখস্থ করবে না, তোমরা জাস্ট অঙ্কগুলো দেখবে এবং কোন অঙ্কে কোন সূত্র হয় এই কারণটা জানার চেষ্টা করবে এবং এই কারণটা বোঝার চেষ্টা করবে। তোমাদের সূত্র যদি তুমি বুঝতে পারো তাহলে মনে করো এই সূত্রটা হবে, কিন্তু সূত্র তোমার পড়া মনে নেই, আমি সেক্ষেত্রে বলবো যে সূত্রটা তুমি বই খুলে দেখো, দেখে তুমি লিখে অঙ্কটা করো। কারণ সূত্র মুখস্থ যদি করো তাহলে একসময় সূত্রটা ভুলে যাবে, কিন্তু তুমি যদি অঙ্ক করতে করতে ধরো তোমার বইতে যে অঙ্কগুলো আছে সেই প্রত্যেকটা অঙ্কই তুমি সূত্রটা দেখে নিলে, যে স্যার যে সূত্র শিখিয়েছিল সেটা আমি একটু দেখে যদি অঙ্কগুলো করো, দেখবা যে 5টা অঙ্ক করলেই সূত্র এমনিতেই মুখস্থ হয়ে যায়। সুতরাং সূত্র মুখস্থ করার দরকার নেই। কিন্তু তুমি যদি সূত্র মুখস্থ করো তাহলে কোনো অঙ্ক দেখলে তোমার মনে হবে যে এই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে, আমি অঙ্কটা পারবো। কিন্তু যখন তোমার প্র্যাকটিস থাকবে না পরীক্ষা হলে তুমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে না। কিন্তু তুমি যদি অঙ্ক বেশি করো সেক্ষেত্রে দরকার হলে তুমি সূত্রটা দেখে নাও, 10 বার যদি তোমার একটা অঙ্ক করতে হয় 10 বারই সূত্রটা দেখে নাও, কিন্তু একসময় সূত্রটা কিন্তু তোমার আয়ত্তে চলে আসবে। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করবো যে বেশি বেশি আমাদের গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবা যে একসময় এমনিতেই মুখস্থ হয়ে গেছে, আসলে তোমার করার দরকার, মেমোরাইজ করার দরকার হচ্ছে পড়তেছে না। এবং আমরা কি শিখবো, একটা গাণিতিক সমস্যায় কোন সূত্রটা কেন কাজে লাগে সেইটা আমরা শিখবো। সেইটা যদি শিখতে পারো তাহলে দেখবে যে অনেক ইজিলি তোমরা জিনিসগুলো ধরতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। আশা করি যদি আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটি গাণিতিক সমস্যা আছে যে আরএফএল লিমিটেডের বন্ডের মেয়াদ পূর্তিতে 10 বছর সময় লাগবে। বন্ডের লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন সুদের হার 8%। বন্ড হতে প্রয়োজনীয় আয়ের হার 9%। বন্ডটির বর্তমান বাজার মূল্য কত? বন্ধুরা আমরা আগে চলো আসলে এই যে প্রবলেমটা এখানে কি কি বলেছে সেটা আগে বোঝার চেষ্টা করি।
দেখো আরএফএল লিমিটেডের বন্ডের মেয়াদ পূর্তিতে 10 বছর সময় লাগবে। অর্থাৎ ধরো আজকে তুমি যদি বন্ডটি কেনো 10 বছর পরে, এই 10 বছর ধরে তুমি ইন্টারেস্ট পাবে, 10 বছর পরে এই বন্ড কোম্পানি তোমার কাছে বন্ডটি আবার কিনে নেবে, অর্থাৎ তুমি তোমার ইনভেস্টমেন্টটা আবার ফিরে পাবে। এবং দেখো বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, অর্থাৎ বন্ডের ফেস ভ্যালু 1000 টাকা, তুমি 1000 টাকা দিয়ে বন্ডটি কিনলে। এবং কুপন সুদের হার 8%। কুপন সুদের হার 8% মানে তুমি যদি 1000 টাকা দিয়ে বন্ডটি কিনো তাহলে তুমি 8% হারে ইন্টারেস্ট পাবে। বন্ড হতে প্রয়োজনীয় আয়ের হার 9%। এখানে দেখো বন্ড হতে প্রয়োজনীয় আয়ের হার 9% মানে হচ্ছে যে বন্ড থেকে তোমার মার্কেটে ইন্টারেস্ট রেট আছে, ব্যাংক রেট আছে 9%, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু সুযোগ ব্যয়। অন্য কোথাও তুমি ইনভেস্টমেন্ট করলে 9% হারে তুমি ইন্টারেস্ট পেতে, অর্থাৎ ইনকাম করতে পারতে। বন্ডটির বর্তমান বাজার মূল্য কত? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে অনেকেরই তো মনে প্রশ্ন জাগতে পারে যে বন্ডের যে আমরা যে 8% হারে যে আমরা ইন্টারেস্ট পাবো, তাহলে আমরা সুযোগ ব্যয় যদি 9% থাকে তাহলে আমরা কেন এটি 8% হারে আমরা ক্রয় করব? আমরা তো অন্য জায়গায় 9% হারে ইনভেস্ট করতে পারি, তাহলে আমাদের বন্ড কেনার দরকারটা কি? সেখানে আমি তোমাদের একটু বলে দেই যে গত ক্লাসে যে একজন তোমাদের প্রশ্ন করেছিল যে স্যার আমাদের যদি জিরো কুপন বন্ডে যদি অবহারে যদি আমরা কিনি তাহলে আমাদের যদি অর্থের সময় মূল্য বিবেচনা করি তাহলে আমাদের আসলে কোনো প্রফিট হয় না। এটি তোমরা অনেকেই বলেছিলে। অর্থাৎ 10 টাকার বন্ড তুমি যদি 8 টাকায় কেনো জিরো কুপন বন্ড, তাহলে হয়তো তোমার মনে হতে পারে যে তোমাদের আসলে কোনো প্রফিট হচ্ছে না। এই জিনিসটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। আসলে বন্ড কেনা বেচা হয় যে আমাদের যে মূলধন বাজার আছে সেখানে। এখন তোমার একটি জিরো কুপন বন্ড তুমি ক্রয় করলে সাধারণত কোনো বন্ড অথবা আমরা যদি কোনো শেয়ার ক্রয় করি সেটা হচ্ছে 45 ডেজের পরে মার্কেটে ক্রয় বিক্রয় করা হয়। তুমি হয়তো ভাবতে পারো যে তুমি বন্ড কিনলে, বন্ড কেনার পর তোমার কাছ থেকে আবার কোম্পানি কখন কিনে নিবে তখন তুমি আবার বিক্রি করতে পারবে, তা কিন্তু না। আসলে কোম্পানি তোমার কাছ থেকে একটি নির্দিষ্ট সময় পরে কিনে নেবে, তুমি কিন্তু সেটি মার্কেটে যখন বন্ড ক্রয় বিক্রয় শুরু হবে তখনই কিন্তু তুমি বিক্রি করে ফেলতে পারো। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, তুমি যদি কোনো 10 টাকার বন্ড অবহারে 8 টাকায় কিনলে, এই অবহারে 8 টাকায় কেনার পরে তুমি 45 ডেজ পরেই কিন্তু সেটি আবার তুমি বিক্রি করে ফেলতে পারছো। সেটি 9 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি দেখো 45 ডেজ পরেই কিন্তু তুমি 8 টাকা ইনভেস্ট করে 2 টাকা প্রফিট পাচ্ছ। তো সেটা কিন্তু তোমার যে কোম্পানি আবার 2 বছর 3 বছর অথবা 5 বছর পরে কিনে নেবে সেই জন্য কিন্তু তোমার ওয়েট করতে হচ্ছে না। আবার এমনও দেখা যায় যে বন্ডটা তোমার 10 টাকার বেশিও মার্কেটে ক্রয় বিক্রয় হচ্ছে। যদি কোম্পানি ভালো থাকে, কোম্পানি যদি বন্ডটাকে আবার শেয়ারে রূপান্তর করার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি যেটা ফেস ভ্যালু অর্থাৎ 8 টাকার বন্ড যে 10 টাকায় বিক্রি করতে পারবে তা কিন্তু না। তুমি কিন্তু সেই বন্ডটা আরও বেশি দামে বিক্রি করতে পারো। যেমন আমি এক সময় ইসলামী ব্যাংকের বন্ড কিনেছিলাম মার্কেট থেকে। সেই বন্ডটা আমি এক সময় সেটা সম্ভবত আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে 1000 টাকার বন্ড আমি কিনেছিলাম 850 টাকায় এবং মার্কেটে ক্রয় বিক্রয় হয়েছিল 1300 টাকায়। তো সুতরাং আমি কিন্তু সেই ইসলামী ব্যাংক আবার 2 বছর 3 বছর অথবা 5 বছর পরে আমার কাছ থেকে যে বন্ডটা কিনে নেবে তার জন্য কিন্তু আমি ওয়েট করিনি। আমি সম্ভবত 1.5 মাস কি 2 মাস পরেই কিন্তু সেটি 1300 টাকা বিক্রি করতে পেরেছিলাম। সুতরাং জিরো কুপন বন্ডের ক্ষেত্রে যে তোমাদের একজন ছাত্র প্রশ্ন করেছিল স্যার জিরো কুপন বন্ডে তো আমার প্রফিট হচ্ছে না, তা কিন্তু না। তুমি কিন্তু মিনিমাম 8 টাকায় 2 টাকার প্রফিট হবে সেটা নিশ্চিত, এবং তোমার কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে হচ্ছে না। কোম্পানি নির্দিষ্ট সময় পর কিনবে, তুমি কিন্তু এটি অনেক আগে বিক্রি করে দিতে পারো। এই জন্য কিন্তু তোমার বেশি দিন ওয়েট করতে হচ্ছে না। এবং তোমার যদি এমন হয় যে কোম্পানি যদি বন্ডটাকে আবার শেয়ারে রূপান্তর করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার খুব ভালো একটি প্রফিট পাচ্ছ। যেমন ধরো কোন একটি কোম্পানির সে বন্ড বাজারে ছাড়লো 10 টাকার বন্ড 8 টাকায় বিক্রি করলো। এখন সেই কোম্পানি যদি তার বন্ডটা আবার শেয়ারে রূপান্তর করে তাহলে দেখা যায় যে এই কোম্পানির এমনও হতে পারে যে কোম্পানির শেয়ারের মার্কেট ভ্যালু আছে তোমার 100 টাকা অথবা 100 টাকার উপরে। সেক্ষেত্রে কিন্তু তুমি 8 টাকা ইনভেস্ট করে সেইটা কিন্তু আবার নির্দিষ্ট সময় পরে আবার শেয়ারে রূপান্তর হয়ে গেলে তুমি কিন্তু আবার 100 টাকার উপরে বিক্রি করতে পারছো। সুতরাং মনে হতে পারে যে বাজারে তো আমাদের আরও ভালো সুযোগ আছে, সেই সুযোগটা আমরা কেন গ্রহণ করছি না, তা কিন্তু না।
এবং বাজারে যে অন্য সুযোগ আছে সেটা যদি তুমি ইচ্ছা করলে গ্রহণ করতে পারবে তা কিন্তু না, সেখানেও রিস্ক আছে, সেখানে হয়তো তোমার সুযোগ ব্যয় বেশি কিন্তু সেখানে কিন্তু আবার রিস্কও থাকতে পারে। তো বিভিন্ন জিনিস বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন জিনিস বিষয় বিবেচনা করে অনেকে কিন্তু অনেক জায়গায় ইনভেস্ট করে। অনেকে দেখবে যে তোমার ইন্টারেস্ট রেট কম সেখানে ইনভেস্ট করছে, অনেক জায়গায় ইন্টারেস্ট রেট বেশি কিন্তু কম জায়গায় ইনভেস্ট করার কারণ কি, সেখানে হয়তো তার সেফ ইনভেস্টমেন্ট, সেখানে হয়তো তার আবার সেই ইনভেস্টমেন্টের টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি। তো এখন তোমাদের আমি আবার বলছি, আরএফএফ লিমিটেডের বন্ডের মেয়াদ পূর্তিতে 10 বছর সময় লাগবে। বন্ডের লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন সুদের হার 8%। বন্ড হতে প্রয়োজনীয় আয়ের হার 9%। অর্থাৎ আমি আবার বলি, প্রয়োজনীয় আয়ের হার মানে অন্য কোথাও হয়তো তুমি ইনভেস্ট করলে 9% হারে ইন্টারেস্ট পেতে। বন্ডটির বাজার মূল্য কত? এখন দেখো এখানে কিন্তু দুইটা জিনিস আছে, যে তুমি যে বন্ডটা ক্রয় করলা এই যে 10 বছর পর ধরে কিন্তু তোমাকে 8% হারে ইন্টারেস্ট দিবে, ঠিক আছে? 8% হারে ইন্টারেস্ট পাবে। তাহলে এই যে 10 বছর ধরে 8% হারে আমরা ইন্টারেস্টটা পাবো, তার বর্তমান মূল্য নির্ণয় করবো, তার প্রেজেন্ট ভ্যালু। এবং এই মেয়াদ পূর্তিতে অর্থাৎ 10 বছর পরে কিন্তু আমি আবার এই যে আমার 1000 টাকা ফেরত পাচ্ছি, এই 1000 টাকা 10 বছর পরে ফেরত পেলে তার বর্তমান মূল্য কত, তার প্রেজেন্ট ভ্যালু, এই দুইটা নির্ণয় করে যোগ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো প্রেজেন্ট ভ্যালু সূত্র আমরা শিখেছিলাম কি, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার n ভাগ আর। এখন এখানে যেহেতু আমরা বন্ডের অঙ্ক করছি স্যার, তাহলে কিন্তু আগের সূত্রটাকে একটু চেঞ্জ করে লিখলে হবে। কি, আমরা আগে লিখতাম প্রেজেন্ট ভ্যালু, এখন লিখবো ভ্যালু অফ বন্ড। এবং আগে লিখতাম অ্যানুইটি, এখন লিখবো কি, অ্যানুইটির জায়গায় ইন্টারেস্ট। তারপর 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার n লিখতাম, আমরা এখন লিখবো কেডি টু দি পাওয়ার n ভাগ কেডি। আচ্ছা, এইটা দিয়ে আমরা কি নির্ণয় করছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা এটা দিয়ে নির্ণয় করতে পারছি যে আমাদের যে আমরা 10 বছর ধরে ইন্টারেস্টটা পাবো তার বর্তমান মূল্য নির্ণয় করতে পারছি। এবং 10 বছর পরে কিন্তু আবার এই 1000 টাকা ফেরত পাচ্ছি, তাহলে তার বর্তমান মূল্য নির্ণয় করবো। তাহলে 1000 টাকা যে ফেরত পাচ্ছি আমরা ফিউচার ভ্যালু, 1000 টাকা ফেরত পাবো ফিউচারে, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে তার বর্তমান মূল্য নির্ণয় করলে কি হবে, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার n। যেহেতু আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘমেয়াদী অর্থের অঙ্ক করছি, আমরা সূত্রটা একটু যদি চেঞ্জ করে লিখি, ফিউচার ভ্যালুর জায়গায় লিখবো আমরা কি লিখবো, ফিউচার ভ্যালুর জায়গায় আমরা লিখবো হচ্ছে ইন্টারেস্ট, দুঃখিত, ফিউচার ভ্যালুর জায়গায় লিখবো আমরা ম্যাচিউরড ভ্যালু অর্থাৎ এমভি লিখবো। এফভি এর জায়গায় লিখবো আমরা এমভি, ম্যাচিউরড ভ্যালু। অর্থাৎ এই যে আমরা 1000 টাকা পাবো সেটা হচ্ছে ম্যাচিউরড ভ্যালু, মেয়াদ পূর্তিতে মূল্য, ভাগ 1 প্লাস আর লিখতাম, লিখবো 1 প্লাস কেডি টু দি পাওয়ার n। তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা অনেকে অঙ্কটা করেও ফেলেছো, অ্যান্সারও নির্ণয় করে ফেলেছো। তো যাদের কোনো সমস্যা হচ্ছে তারা দেখো আমরা একবার হাতে কলমে দেখি, সেক্ষেত্রে আমরা বন্ডের মূল্য কীভাবে নির্ণয় করতে হয় দেখে নিই। বন্ডের বর্তমান বাজার মূল্য কত? দেখো ম্যাচিউরড ভ্যালু, মেয়াদ পূর্তিতে মূল্য 1000 টাকা কিন্তু তুমি পাবে। এবং ইন্টারেস্ট কি, এই বন্ডটি হচ্ছে 1000 টাকার বন্ড এবং কুপন সুদের হার হচ্ছে 8%। তাহলে 8%-এ 1000 টাকার 8% 80 টাকা। কেডি হচ্ছে 9%, যেটি আমি বলেছিলাম যে প্রয়োজনীয় আয়ের হার অথবা মার্কেটে সুযোগ ব্যয় আছে, এটা হচ্ছে কেডি হচ্ছে 9%। এবং সময় হচ্ছে 10 বছর। আমরা কি নির্ণয় করব, ভ্যালু অফ বন্ড। তাহলে ভ্যালু অফ বন্ড দেখো আমরা এই যে 80 টাকা করে পাবো 10 বছর, তাহলে এই 80 টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটা, এই যে প্রেজেন্ট ভ্যালু আমি বলেছিলাম, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার n। সেখানে আমরা কি লিখব, ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার n ভাগ কেডি। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি কিন্তু এখানে তোমাদের বারবার আগের চ্যাপ্টারের সূত্রটা টানছি, যে আমাদের টাইম ভ্যালু অফ মানির সূত্রগুলো টানছি। এটা কিন্তু আজকের ক্লাসে এটা কারোর জন্য সুবিধা, কারোর জন্য বিরক্তিকর হতে পারে। যারা আগের চ্যাপ্টারটা ভালো করে বুঝেছো তাদের জন্য এটি ভালো লাগবে, এবং যাদের আগের চ্যাপ্টারে ল্যাকিংস আছে তারা কিন্তু এটা বিরক্ত লাগবে। তো আমি কিন্তু আজকেই এই আগের চ্যাপ্টারের সাথে সূত্রগুলোর রিলেশন দেখাবো। আজকের পরে কিন্তু আর আমি আগের চ্যাপ্টারের কথা তেমন একটা বলবো না। তো আজকে তোমাদেরকে এই কথাটা বারবার বলছি যে যাতে তোমরা বুঝতে পারো যে আগের যে জিনিসগুলো শিখেছি এটা মোটামুটি একই রকম। তো
তো যাই হোক, আমরা প্রেজেন্ট ভ্যালু জায়গায় ভ্যালু অফ বন্ড কি, আমরা যে সূত্রটা প্রথমে তোমাদের দেখিয়েছিলাম প্রথম সূত্রটা, সেটা আমরা ইউজ করছি এখানে। এবং কেন ইউজ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ভাগ কেডি, সেটা হচ্ছে ইন্টারেস্টের বর্তমান মূল্য নির্ণয় করছে। আর এই যে আমরা 10 বছর পরে বন্ডের টাকাটা ফেরত পাবো, সেই জন্য ম্যাচুরিড ভ্যালু ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। এইখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে বন্ডের বর্তমান মূল্য কিন্তু বাজার মূল্য নির্ণয় করতে পারছি। এখন কিন্তু আমরা এখানে মানগুলো বসাই, দেখো এই যে ইন্টারেস্ট পাবো কত, 80 টাকা করে পাবো 10 বছর, তাহলে আয়ের মান 80 টাকা বসিয়ে দিলাম ইন্টু 1 মাইনাস 1, এগুলো সবই সূত্রের, ভাগ 1 প্লাস কেডি, সেটা আমি বলেছিলাম কত 9%, তাহলে 9% মানে 0.09 এবং সময় হচ্ছে 10 বছর, ভাগ কেডি হচ্ছে 0.09 প্লাস ম্যাচুরিড ভ্যালু এমভি, অর্থাৎ 10 বছর পরে আমরা এই ম্যাচুরিড ভ্যালু হবে কত 1000 টাকা, ভাগ 1 প্লাস কেডির মান 0.09 টু দি পাওয়ার 10। এখন শুধু আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই থার্ড লাইনে কিন্তু মোটামুটি খুব বেশি ক্যালকুলেশন করা হয়নি। এই 80 অর্থাৎ 80 কে 80 লিখলাম ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1.09 কে কি লিখ 1 প্লাস 0.09 কে লিখতে পারি 1.09 টু দি পাওয়ার 10, 1000। আর এখানে শুধু আমরা যোগ করে দিলাম 1 প্লাস 0.09 কে যোগ করে 1.09 লেখা হয়েছে, আর তেমন ক্যালকুলেশন নেই। এর পরের লাইনে দেখো 80 ইন্টু 1 মাইনাস, দেখো 1.09 কে টু দি পাওয়ার 10 দিয়ে 10 দাও এবং 1 কে এটা দিয়ে ভাগ দিলে আমরা কি পাচ্ছি 0.42241 ভাগ 0.09 প্লাস 1000, 1.09 এর উপর পাওয়ার 10 অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি 2.6374। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারেস্ট 80 টাকা, 0.57759 ভাগ 0.09 এবং ক্যালকুলেশন করার পর এটি পাচ্ছি 422.4043। এখন 0.57759 কে 0.09 দিয়ে ভাগ দাও, তাহলে পাচ্ছি আমরা 6.4177। এরপর আমরা দেখো এরপর 80 সাথে যদি 6.4177 গুণ দিই তাহলে পাচ্ছি 513.416 এবং টোটালি যোগ করে আমরা পাচ্ছি 935.82 টাকা। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, যে বন্ডটা আমরা দেখলাম যে বন্ডের মূল্য কত, সেই বন্ডের মূল্য হচ্ছে 935 টাকা 82 পয়সা। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বন্ডের মূল্যটা কিভাবে আমরা নির্ণয় করলাম। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরও একটি সমস্যা দেখি এবং সমাধান করার চেষ্টা করি। এবং আমরা এরপর যে সমস্যাটা দেখব সেটা দেখবে যে আগের সমস্যাটার মতোই। তো আমি আশা করি যে তোমাদের যারা আগের অঙ্কটা হয়তো একটু কম বুঝেছো তারা যদি এটা একটু ভালো করে দেখো তাহলে সমস্যাগুলো ভালো করে বুঝতে পারবে, এবং যারা আগেরটা অঙ্কটা ভালো করে বুঝেছো তারা কিন্তু এটা এখন নিজেরাই করতে পারবে। দেখো গ্রামীণ ফোনের 1000 টাকা অভিহিত মূল্যের ঋণপত্রের উপর বার্ষিক 11% সুদ প্রদান করা হয়। ঋণপত্র হতে প্রয়োজনীয় আয়ের হার 14% হলে নিম্নোক্ত মেয়াদের কালের জন্য ঋণপত্রটির মূল্য কত হবে? একটা হচ্ছে 30 বছর আর একটা হচ্ছে যে 15 বছর। তো 30 বছরের জন্য আমি তোমাদের সমস্যাটা সমাধান করে দেব, তোমরা বাসায় 15 বছরের জন্য সমাধান করবে। তো আমি আবার একটু দেখি যে দেখো গ্রামীণ ফোনের 1000 টাকা অভিহিত মূল্যের, অর্থাৎ ফেস ভ্যালু হচ্ছে অথবা অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা, অর্থাৎ কোম্পানি তোমার কাছে 1000 টাকা বিক্রি করবে। এটা মার্কেটে হয়তো আরও কম বেশি কেনাবেচা হতে পারে, কিন্তু কোম্পানি বিক্রি করছে ফেস ভ্যালু 1000 টাকা এবং ঋণপত্রের উপর বার্ষিক 11% সুদ প্রদান করবে, অর্থাৎ বছরে 11% সুদ প্রদান করা হবে। ঋণপত্র হতে প্রয়োজনীয় আয়ের হার 14%, অর্থাৎ সুযোগ ব্যয় আছে অথবা মার্কেটে আছে, মার্কেটে ইন্টারেস্ট রেট হচ্ছে 14% হলে নিম্নোক্ত মেয়াদকালের জন্য ঋণপত্রটির মূল্য কত হবে? 30 বছরের জন্য যদি হয় তাহলে ঋণপত্রের মূল্য কত হবে, আর 15 বছরের জন্য হলে কত হবে? এখন তাহলে আমরা দেখব যে আসলে আমি 30 বছরের জন্য সমস্যাটা সমাধান করব, তোমরা 15 বছরের জন্য বাসায়, এটা বাড়ির কাজ থাকবে বাসায় করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আগে যে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম যে ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আমরা যে এই যে ইন্টারেস্ট পাই 11% হার সুদে, এই 11% সুদ পাওয়ার জন্য কত বছর সময় আছে আমাদের? 30 বছর। তো 30 বছরের যে ইন্টারেস্টটা পাচ্ছি তার বর্তমান মূল্য নির্ণয় করব এবং 30 বছর পরে যে আমি আবার
আমার ঋণপত্রের টাকাটা অর্থাৎ ম্যাচুরিড ভ্যালু পাচ্ছি তার বর্তমান মূল্য নির্ণয় করবো। এই দুটি নির্ণয় করতে পারলেই কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। তাহলে কি ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ভাগ কেডি প্লাস ম্যাচুরিড ভ্যালু ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। তো চলো আমার মনে হয় যে তোমরা অনেকেই এটি তোমাদের বুঝে ফেলেছো, অনেকেই হয়তো খাতায় করা শুরু করে দিয়েছো, অনেকেই হয়তো এটা একটু পরে করে ফেলতে পারবে, সমস্যা হওয়ার কথা না, আগের যে অঙ্কটা করিয়েছি তার মতোই। তো যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা দেখে নাও যে কিভাবে আসলে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। ঋণপত্রটির মূল্য দেখো, ম্যাচুরিড ভ্যালু হচ্ছে 1000 টাকা, অর্থাৎ মেয়াদ পূর্তিতে কোম্পানি আবার তোমার কাছ থেকে 1000 টাকা দিয়ে ক্রয় করে নেবে, এবং ইন্টারেস্ট হচ্ছে 1000 ইন্টু 11% 110 টাকা। অর্থাৎ তুমি যদি এই ঋণপত্রটি ক্রয় করো তাহলে বার্ষিক 110 টাকা করে পাবে 1000 টাকায়। এবং কেডি হচ্ছে 10%, অর্থাৎ সুযোগ ব্যয় অথবা প্রয়োজনীয় আয়ের হার, যেটা হচ্ছে 14%। এন হচ্ছে 30 বছর। আমরা ভ্যালু অফ বন্ডটা নির্ণয় করব। ঋণপত্রের মূল্য কত হবে দেখো, ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু আগে যে অঙ্কটা করেছিলাম সেই একই জিনিস, ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ভাগ কেডি প্লাস ম্যাচুরিড ভ্যালু 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। এখন আমরা এখানে শুধু মানগুলো বসিয়ে দিব। দেখো আমরা ভ্যালু অফ বন্ড, সেখানে আমরা ইন্টারেস্ট বের করেছিলাম 110 টাকা, অর্থাৎ 1000 টাকায় আমাদের 11% ইন্টারেস্ট দিলে আমরা পাচ্ছি 110 টাকা বার্ষিক ইন্টারেস্ট পাচ্ছি। এবং সূত্রের 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস এই সুযোগ ব্যয় আছে অথবা প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে 14%, 0.14, এবং কেডি হচ্ছে 0.14, আর এন এর মান হচ্ছে 30 বছরের জন্য। ম্যাচুরিড ভ্যালু মেয়াদ পূর্তিতে মূল্য হবে 1000 টাকা, 1 প্লাস কেডি 0.14 টু দি পাওয়ার 30। এর পরের লাইনে, থার্ড লাইনে খুব বেশি ক্যালকুলেশন নেই, আমরা 110 বসিয়ে দিলাম ইন্টু 1 মাইনাস 1 ভাগ, একের সাথে আমরা 0.14 যোগ করলাম, একের সাথে 0.14 যোগ করলে হয় 1.14 টু দি পাওয়ার 30 থাকলো ভাগ 0.14, আবার এখানে 1000, এবং আগের মতো ক্যালকুলেশন কিন্তু খুব বেশি নেই, একের সাথে আমরা 0.14 যোগ করেছি, কি হয় একের সাথে 0.14 যোগ করলে হয় 1.14 টু দি পাওয়ার 30। এখন এখানে দেখো 110 ইন্টু 1 বিয়োগ এখানে 1.14 এর উপর যদি আমি 30 পাওয়ার অ্যাপ্লাই করি তাহলে হয় 50.9502, এবং ভাগ 0.14 প্লাস 1000, আবার 1.14 এর উপর পাওয়ার 30 অ্যাপ্লাই করলে হয় 50.9502। এর পরের লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি কি হচ্ছে, 110 ইন্টু 1 বিয়োগ 0.01963 ভাগ 0.14, আবার 1000কে আগের মতোই রইল। এখন শিক্ষার্থী বন্ধুরা এই পরের লাইনে দেখো, এই লাইনটা কপি হয়ে গেছে একই রকম, আমরা তারপরের লাইনে যাই। এখন দেখো আমরা যদি 1 থেকে 0.01963 বিয়োগ দিই আমরা পাচ্ছি 0.9804, এবং 1000কে যদি 50.9550 দিয়ে ভাগ দিই পাচ্ছি 19.627। আমি একটু আবার দেখে নিচ্ছি যে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, ভাগ 50.627, 19.627, আর 1 মাইনাস 0.01963 0.9804। আচ্ছা, তাহলে পরের লাইনে যাই। দেখো আমরা যদি 0.9804কে 0.14 দিয়ে ভাগ দিই পাচ্ছি 7.0027, 7.0027, এবং এখানে আমরা 19.627কে একই রকম রাখলাম। এরপরে ক্যালকুলেশন করো, অর্থাৎ 7.0027কে 110 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি 770.0297 প্লাস 19.627, ফাইনালি আমরা পাচ্ছি 789.92। অর্থাৎ বন্ডটির মূল্য কত, এখানে যদি 30 বছরের জন্য হয়, 30 বছরের জন্য তুমি ইনভেস্ট করো, তাহলে বন্ডটির মূল্য হচ্ছে, বন্ডের মূল্য 789.92 টাকা। বন্ধুরা আশা করি যে তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো কিভাবে সমাধান করলাম। তো এখানে আমি কিন্তু 30 বছরের জন্য তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা কিন্তু যে 15 বছরের জন্য সেটা কিন্তু তোমরা করবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরো একটি সমস্যা দেখি এবং সমাধান করার চেষ্টা করি।
দেখো এখানে একটু সমস্যা আছে যে বন্ড দুই ধরনের বন্ড আছে, একটি হচ্ছে এ বন্ড আর একটা হচ্ছে বি বন্ড। দুটোরই ফেস ভ্যালু অর্থাৎ অভিহিত মূল্য 1000 টাকা। কুপন রেট আমাদের এ বন্ডের জন্য আছে 14% এবং বি বন্ডের জন্য আছে 8%। মেয়াদ পূর্তির সময় হচ্ছে এ বন্ডের 20 বছর এবং বি বন্ডের হচ্ছে 16 বছর। এবং প্রয়োজনীয় আয়ের হার এ বন্ডের ক্ষেত্রে আছে 12%, বি বন্ডের ক্ষেত্রে আছে 8%। এখন আমাদের বন্ডের মূল্য কত নির্ণয় করতে হবে, যে নির্ণয় করতে হলে বন্ডগুলোর বাজার মূল্য কত, বাজার মূল্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি এখানে তোমাদেরকে এ বন্ডের জন্য ক্যালকুলেশনটা দেখিয়ে দেব, তোমরা বি বন্ডেরটা বাসায় করবে। বন্ধুরা চলো আমরা দেখি এ বন্ডটা। কিন্তু দেখো আমাদের এখানে আমি আবার বলছি যে এই যে আমাদের যে কুপন সুদের হার 14% এবং মেয়াদ হচ্ছে 20 বছর, তাহলে 1000 টাকা ইনভেস্ট করলে আমি 140 টাকা পাচ্ছি প্রতি বছর। তাহলে মেয়াদ পূর্তিতে এই 20 বছর ধরে যে আমি 140 টাকা পাবো তার বর্তমান মূল্য নির্ণয় করবো। এই 20 বছর পরে কিন্তু আমি আবার 1000 টাকা ফেরত পাবো, তাহলে এই 20 বছর পরে যে 1000 টাকা ফেরত পাবো তার বর্তমান মূল্য নির্ণয় করবো। এই দুটি মূল্য যোগ করলেই কিন্তু আমার বন্ডের বাজার মূল্য হয়ে যাচ্ছে, অর্থাৎ বন্ডের মূল্য কত সেটি দাঁড়িয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা, যারা আগের দুটি বুঝতে পারোনি তারা এটি ভালো করে দেখো, কারণ এই তিনটি প্রবলেমে কিন্তু একই রকম। এবং আমি কিন্তু আজকে যেহেতু প্রথম তোমাদেরকে এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, সুতরাং আমি কিন্তু খুব বেশি কঠিন অঙ্কে যাচ্ছি না, আর তোমাদের আসলে খুব বেশি কঠিন অঙ্ক নেইও, মোটামুটি সব অঙ্কই সোজা। তো আজকে একই ধরনের অঙ্ক বারবার করাচ্ছি যাতে তোমাদের জিনিসগুলো বুঝতে একটু সুবিধা হয়। তাহলে দেখো ম্যাচুরিড ভ্যালু হচ্ছে 1000 টাকা, আর ম্যাচুরিড ভ্যালু বলো আবার অভিহিত মূল্য বলো ফেস ভ্যালু বলো একই রকম। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় দেখবে ফেস ভ্যালু একটা ম্যাচুরিড ভ্যালু একটা, অর্থাৎ দেখো এখানে কিন্তু ফেস ভ্যালু অর্থাৎ কোম্পানি তোমার কাছে 1000 টাকা বিক্রি করলো, মেয়াদ পূর্তিতে আবার 1000 টাকায় কিনে নিবে, সেই জন্য এখানে ফেস ভ্যালু ম্যাচুরিড ভ্যালু অভিহিত মূল্য সব এক জিনিস। কিন্তু এমন যদি হতো যে অভিহিত মূল্য 1000 টাকা কিন্তু ম্যাচুরিড ভ্যালু 950 টাকা, তাহলে কিন্তু এই জিনিসগুলো আলাদা হতো। অর্থাৎ অনেক সামনে তোমরা যখন অঙ্ক করবে তখন দেখবে যে ফেস ভ্যালু একটা ম্যাচুরিড ভ্যালু একটা, কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু বলেই দিয়েছে যে 1000 টাকা বিক্রি করছে আবার 1000 টাকায় কিনছে। তাহলে অভিহিত মূল্য অর্থাৎ ফেস ভ্যালু আর ম্যাচুরিড ভ্যালু একই জিনিস, ম্যাচুরিড ভ্যালু 1000 টাকা। ইন্টারেস্ট পাচ্ছ তুমি 14% হারে, যদি বন্ডটা ক্রয় করো তাহলে 14% হারে ইন্টারেস্ট দিলে তুমি পাচ্ছ প্রতি বছর 140 টাকা। এবং প্রয়োজনীয় আয়ের হার 12%, নাম্বার অফ ইয়ার হচ্ছে 20 বছর। আমরা ভ্যালু অফ বন্ড নির্ণয় করব আগের মতোই, ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ভাগ কেডি প্লাস ম্যাচুরিড ভ্যালু ভাগ 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। এখন আমরা এখানে মানগুলো যদি বসিয়ে দিই, দেখো আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছি 1000 টাকায় 140 টাকা, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি হচ্ছে 12%, প্রয়োজনীয় আয়ের হার 12%, তাহলে 0.12, বছর হচ্ছে 20 বছর টু দি পাওয়ার 20 ভাগ হচ্ছে 0.12 প্লাস ম্যাচুরিড ভ্যালু 1000 টাকা 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 20। এর পরের লাইনে কিন্তু খুব বেশি ক্যালকুলেশন নেই, 140 1 মাইনাস 1 প্লাস 0.12 যোগ করলাম, তাহলে হয় কি 1.12 টু দি পাওয়ার 20, নিচে 0.12 দিয়ে ভাগ 1000 এবং 1 প্লাস 0.12 যোগ করলে হয় 1.12 টু দি পাওয়ার 20। এখন দেখো 140 ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1.12 কে যদি পাওয়ার 20 অ্যাপ্লাই করো কি হয় 9.646, এবং 1000 কে যদি আমি আবার 1.12 কে আবার 20 অ্যাপ্লাই করলে 9.646 হচ্ছে। এখন আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখো, আমরা এই ভাগ করে দিলাম, তাহলে 1 মাইনাস 0.10637, এরপরে লাইনে 140 গুণন 1 থেকে যদি আমরা এটা বিয়োগ করি পাচ্ছি 0.89633 ভাগ 0.12, 1000 কে 9.646 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 103.67, 1000 ভাগ 9.646। আচ্ছা, এখন পরের লাইনে যাই। এখন যদি 0.89633 কে যদি আমরা ভাগ দিই 0.12 দিয়ে
পাচ্ছি 7.4694। ফাইনালি দেখো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে ফাইনালি পাচ্ছি 1149.39 টাকা। অর্থাৎ আমরা বন্ডের মূল্য নির্ণয় করলাম কত? বন্ডের মূল্য 1139.39 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু আমি এ বন্ডের মান নির্ণয় করলাম, তোমরা এ বন্ডের বাজার মূল্য নির্ণয় করলাম, তোমরা বি বন্ডের মূল্যটা নির্ণয় করবে, এটি বাড়ি কাজ রইল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বি বন্ডের মূল্য নির্ণয়টা বাড়ি কাজ রইল। তোমাদেরকে আমি আরো বাড়ি কাজ দেব। দেখো এই সমস্যাটা আমরা দেখি। কোন একটি বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা, মেয়াদকাল 10 বছর, প্রয়োজনীয় আয়ের হার 15% এবং কুপন সুদের হার 0 হলে বন্ডের মূল্য নির্ণয় করো। আগে যে অঙ্ক করেছিলাম দেখো সেখানে একটি কুপন সুদের হার ছিল। আগে আরো যে 3টে অঙ্ক করেছি প্রত্যেকটিতেই কুপন সুদের হার ছিল। এখন দেখো এখানে কুপন সুদের হার হচ্ছে 0। আগের অঙ্কের থেকে পার্থক্যটা এটাই, যেখানে বন্ডের ফেজগুলো আছে, মেয়াদকাল আছে, প্রয়োজনীয় আয়ের হার আছে এবং কুপন সুদের হারটা নেই। কুপন সুদের হার 0। এই জিনিসটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো প্রথমেই যে দেখো এর আগে যে বাড়ির কাজগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের পারা উচিত। সেগুলো আমি যে তোমাদের এ এবং বি, এটা আমি করিয়ে দিয়েছি, বিটা একই রকম, ক্যালকুলেশনগুলো সবই একই রকম। তো আমি আশা করি এগুলো সবাই তোমরা পারবে। এখন এই যে এখন যেটি দেখতে পাচ্ছ, এখন এই অঙ্কটি, এটি তোমাদের জন্য রইল। আশা করি অঙ্কটি সোজা, আশা করি সকলেই পারবে, কিন্তু যারা পারবে না তাদের খুব বেশি চেষ্টা করতে হবে না। যারা তোমরা কি চেষ্টা করবে, যেগুলো এর আগে যে প্রত্যেকটা অঙ্কের সাথে দেখবে অর্ধেক অঙ্ক আমি করিয়ে দিয়েছি, বাকি যে বি পার্টটা ছিল সেটা তোমরা করবে। আর এটি চেষ্টা করবে, পারলে ভালো, না পারলে আমি তো আছি তোমাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমি আশা করি যে তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। সমস্যাগুলো যেহেতু আজকে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আজকে আমি নতুন শুরু করলাম, সেই জন্য কিন্তু আমি গাণিতিক সমস্যাগুলো খুব একই রকম অঙ্ক করিয়েছি এবং খুব সোজা সোজা অঙ্কগুলো করিয়েছি। তো তোমাদের সবগুলোই আশা করি বুঝতে পেরেছো, এবং তোমাদের জন্য অনুরোধ থাকবে যে তোমরা বাসায় কিন্তু এগুলো উদাহরণে দেখবে, এক্সারসাইজে দেখবে, অনেক অঙ্ক আছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এবং এর সাথে কিন্তু যে থিওরিগুলো আমি তোমাদেরকে আগে পড়িয়েছি সেগুলো রিভিশন দেবে, এবং নতুন যে থিওরিগুলো আছে তোমাদের বইতে সেগুলো পড়ার চেষ্টা করবে। সর্বোপরি তোমাদের জন্য যে আমাদের এই এত কষ্ট, বাসায় থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে না, অর্থাৎ আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, এই সব কিছুর মূলে একটাই কারণ, সেটি হচ্ছে তোমরা যাতে সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং করোনা মুক্ত থাকতে পারো। তো আমাদের এই চেষ্টা যাতে সফল হয় সেজন্য তোমাদের কাছে আবার অনুরোধ রইল, তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, খুব বেশি দরকার না হলে যেখানে তোমাদের না গেলেও চলে সেখানে যাওয়ার দরকার নেই, এবং যেখানেই যাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সকলে ভালো থাকো। আজকে ক্লাস এখানেই শেষ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।